প্রায় আমাদের 22, 23, 24 নাম্বার সাসপেক্টেড কেস ছিল। এর আগেও আমরা প্রায় 22-23টা বিদেশ ফেরত পেশেন্ট আমাদের এখানে আসছে, নট পেশেন্ট আর কি, সাসপেক্টেড কেস আমাদের এখানে আসছিল। এবং আমরা আইডিসিআরকে বলার পর তারা এসে স্যাম্পল নিয়ে যাওয়ার পরের দিনই আমরা রিপোর্টগুলো হাতে পেয়ে যাই। তো এই পেশেন্টগুলো ভর্তি হওয়ার পরেও যখন স্যাম্পল কালেক্ট করে আইডিসিআর নিয়ে যায়, পরের দিনই সেই রিপোর্টগুলো আমাদের হাতে পাওয়ার কথা ছিল। কিন্তু যখন আইডিসিআর আমাদেরকে 4-5 দিনও রিপোর্টগুলো এত জানাচ্ছিল না, তখন মোটামুটি আমরা যারা ওইখানে জব করি আমরা সবাই আনঅফিসিয়ালি বুঝে গেছিলাম যে এগুলো সবাই পজিটিভ। এই রোগীগুলা 2জনই ইটালি ফেরত, 2জন ভাই। 2 ভাই ইটালি থেকে আসছে, কিন্তু অনেকদিন আগেই তারা ঢাকায় বাংলাদেশে ঢুকছে, প্রায় হয়তো 28-29 তারিখের দিকে, আমি ভুলে গেছি ঠিক কবে। এসে তারা এয়ারপোর্টে আসছে, আত্মীয় স্বজনের সাথে দেখা করে তাদেরকে রিসিভ করে আত্মীয় স্বজন গ্রামের বাড়ি নিয়ে এসে গ্রামের বাড়ি থাকছে, ঘুরছে ফিরছে, খাইছে। প্রায় 4 থেকে 5 দিন পর তাদের গ্রামের বাড়িতে জ্বর এবং কাশি শুরু হওয়ারও 2 দিন পরে তাদেরকে যে আইডিসিআর থেকে যে কার্ডটা দিয়ে দেওয়া হয়েছিল, যে হটলাইন নাম্বার, সেই লাইন নাম্বারে তারা ফোন দেয় এবং আইডিসিআর তাদেরকে আমাদের হসপিটালে পাঠায় দেয়। তারপর তো এই যে স্যাম্পল কালেক্ট করা হলো এবং রিপোর্ট না পাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এরা পজিটিভ হওয়ার পরে ওর ফ্যামিলি মেম্বারদেরকে, ওয়াইফ মেইনলি, আরেকজন যে ফিমেল পেশেন্টের কথা বলা হচ্ছে সে হচ্ছে আক্রান্ত মানে লোকটার ওয়াইফের সাথে সে 4 দিন ছিল এবং অলরেডি ওয়াইফও এফেক্টেড হয়ে গেছে। এই 3 জনের মধ্যে একজনের অবস্থা একটু খারাপই, তাকে আমরা আরো হায়ার সেন্টারে রেফার করছি। এখন এইটুকুই, সবাই সাবধান থাকিস। আর একটু নার্ভাস লাগতেছে, এর আগে এরকম নার্ভাস লাগে নাই। ডেঙ্গুর সময় আমার ফুপুই আমার বাসায় আক্রান্ত ছিল, কিন্তু তারও অবস্থা খারাপ ছিল, বিপি কমে যাচ্ছিল, কিন্তু এতটা নার্ভাস লাগে নাই। কারণ হইতে পারে যে ডেঙ্গুর সময় তাও একটা দৃশ্যমান একটা শত্রু ছিল, একটা মশা ছিল, একটা ওষুধ দিয়ে বা কয়েল টয়েল মশারি দিয়ে ওইটাকে আটকানো গেছে, মারা গেছে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে শত্রুটা একদমই দৃশ্যমান না, সেই জন্য হয়তো নার্ভাসনেসটা বেশি লাগতেছে। আর তোরা জানিস যে আমার বাসায় 2জনই পেশেন্ট, আমার বাবা এবং ভাই 2জনই ইমিউনো কম্প্রোমাইজড, এবং আমার নিজের যে চিন্তাটা আসলে ওদেরকে নিয়ে বেশি লাগতেছে। যে আজকে সকালেও মর্নিং ডিউটি করে আসছি এবং বাসায় আসার পরেই কিছুক্ষণ পরে দেখলাম যে আইডিসিআর থেকে ডিক্লারেশনটা দিল। কতটা লুকোচুরি! আমরা যে হসপিটালে আমাদের পেশেন্টগুলো আছে, ওরা সেই হসপিটাল অন্তত আমাদেরকে আগেই জানাই দিতে পারতো যে আপনারা আরো সতর্ক হয়ে যান, এগুলো পজিটিভ চলে আসছে। এটুকুও তারা করে নাই। আর সরকারি হাসপাতালে কাজ করি, পিপি বলতে গেলে কিছুই দেয় নাই, যা দিছে আর ভবিষ্যতেও যে কতটুকু দিবে বা কি আল্লাহ মাহবুদ জানে। কিন্তু আইডিসিআর থেকে ফোন দিতেছে, ফলো আপে যাও, ফলো আপ দাও, পেশেন্টের কাশি এই সেই। তা যাই হোক, সবাই সতর্ক থাকিস, হাত ধুবি, বাসায় ঢুকে হাত ধুবি, বাসা থেকে অফিসে গিয়ে হাত ধুবি, হসপিটালে সবচেয়ে ভালো হয় প্রতিটা রুগী দেখার পরেই একবার করে হাত ধুয়ে ফেললে। এগুলো আমি তোদেরকে বলতেছি, কিন্তু আমি নিজেও এগুলো আসলে কিছুই মানি না। আমরা খুবই জাতি হিসেবে একটা আগুসালো এবং বলতে গেলে নোংরা একটা জাতি, যেটা এই ভাইরাসের বৃদ্ধিতে একদম মানে খুবই সহায়ক যাকে বলে। আর আমরা হাইলি পপুলেটেড, সো এটা একটা চিন্তার বিষয়। আর এই পেশেন্টগুলা যেহেতু অনেক জায়গায় ঘুরে আসছে, এরা আরো অনেকজনকে এফেক্টেড করছে। এগুলো এখনো আমরা বের করতে পারিনি, তবে করছে যে এটা মোটামুটি শিওর। কারণ তার ওয়াইফ ইজ এফেক্টেড হয়ে গেছে, তাহলে ওই বাসায় মা বাবা বা আত্মীয় স্বজন বা আশেপাশে যারা ছিল, তোরা তো জানিস বিদেশ ফেরত মানুষ আসলে সবাই দেখতে যায়। এদের ক্ষেত্রে কি হয়েছে আমি সঠিক জানি না, তবে আরো হয়েছে। আরো ভয়ঙ্কর কথা যেটা হচ্ছে যে ডেঙ্গুর সময় যে ডেঙ্গুর যে টেস্ট যে ছিল, সেগুলা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল এবং প্রায় সবগুলা ক্লিনিক, সবগুলো হসপিটালে এই টেস্টগুলা করা যাইতো। এবং সরকার যখন আরো টাকাটা নির্দিষ্ট করে দিয়েছিল তখন আরো ইজি হয়ে গেছিল। কিন্তু তোরা জানিস